গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে, বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে চীন যাচ্ছেন কাল। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। ঈদের নিরাপত্তা রক্ষায় টহল, গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। 27 মার্চের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ। বাজেটে এবার অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নতুন কর্মসংস্থান। সিন্ডিকেট তন্ত্র থেকে মুক্তি পাওয়াই অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের মহোৎসব চলছে। দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। এই গুজব ও মিথ্যা তথ্যের প্রচারণা রোধে জাতিসংঘ মহাসচিব সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। জাতির উদ্দেশ্যে ভাষণে এসব কথা বলেন ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানের প্রথম পর্ব সফলভাবে সমাপ্ত হয়েছে। প্রথম পর্বের সমাপ্তির মধ্য দিয়ে অভ্যুত্থানের দ্বিতীয় পর্ব শুরু হলো। সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। তারা এই ঐক্য ভাঙতে চায়। তাদের অভিনব কৌশল আপনি টেরই পাবেন না। আপনি বুঝতেই পারছেন না কখন তাদের খেলায় আপনি পুতুল হয়ে গেছেন। আমাদের সচেতনতা এবং সামগ্রিক ঐক্য দিয়েই এই গুজবকে রুখতে হবে। পলাতক অপশক্তির ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিতে হবে। সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবছর স্বাধীনতা পুরস্কার পেলেন 7 বিশিষ্টজন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। ভোটাধিকার বঞ্চিত করা হয়েছে মানুষকে। রকুরুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে বিজ্ঞানে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, শিল্পে নোভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, সঙ্গীতে আজম খান, ন্যায় বিচার ও বাক স্বাধীনতার জন্য জীবন দেয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে মরণোত্তর স্বাধীনতা পদক দেওয়া হয়। এছাড়া শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন উমরকে স্বাধীনতা পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রথমেই 25শে মার্চ থেকে 71-এর শহীদদের স্মরণ করেন। বলেন, 71-এর ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আবার এসেছে সেই সুযোগ। আজকের দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধে সকল বীর শহীদ ও মুক্তিযোদ্ধাদের। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এখনও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। দুর্নীতি, লুটপাট ও খুনের রাজত্ব চালিয়ে দেশে একটি ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। জাতির কৃতি সন্তানদের যেন মরণোত্তর সম্মান জানাতে না হয়, জীবিত অবস্থায় যেন সম্মান জানানো যায়, সেই নির্দেশনাও দেন প্রধান উপদেষ্টা। তাদের কথা, তাদের জীবদ্দশা আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। আমরা চাই যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের বিষয়ে ভারতের ইতিবাচক সাড়া আশা করছে বাংলাদেশ। মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার চীন ও ব্যাংকক সফর নিয়ে ব্রিফিংয়ে একথা বলেছেন পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন। পররাষ্ট্র সচিব বলেন, ভারতের সাথে সম্পর্কের বর্তমান প্রেক্ষাপটে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চায় বাংলাদেশ। এতে সম্পর্কে যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে তা কেটে যাবে বলেও তার মত। জানান, 4 দিনের সফরে কাল চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে পানি ব্যবস্থাপনা নিয়ে প্রধান উপদেষ্টার আলোচনা হবে। সেখানে তিস্তা নিয়ে আলোচনারও সুযোগ আছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ কখনো গণতন্ত্রে বিশ্বাস করত না, তাদেরকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি। তিনি বলেন, ৭১-এর জন্য পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। যারা সেদিন তাদের সহযোগিতা করেছিল তারা আজও গলা ফুলিয়ে কথা বলতে চায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বাধীনতার সেই দিনগুলির কথা যেন কেউ ভুলে না যায়। ২৫ মার্চের কালরাত্রিতে যে হত্যাকাণ্ড চালানো হয়েছে, যুদ্ধে যে গণহত্যা চালানো হয়েছে, তার জন্য পাকিস্তান আজও ক্ষমা চায়নি। অথচ এখন এমন পরিবেশ তৈরি করার চেষ্টা চলছে যে ৭১ কোনো ঘটনাই ছিল না। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে যাকে অখ্যাত মেজর বলা হয় তিনিই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আর যাকে মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা মানতে চায় সবাই, তিনি রাতের আধারে পালিয়ে চলে গেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ এমনই, জনগণ যখনই ফুঁসে ওঠে তারা পালিয়ে যায়। তিনি স্মরণ করিয়ে দেন, হঠাৎ করে বিপ্লব হয়ে যায়নি, বিএনপি এর ভিত্তি তৈরি করেছে। গণতন্ত্র বিশ্বাস করত না, আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রকে ধ্বংস করেছে। সুতরাং আওয়ামী লীগকে আর কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার কথা আমরা চিন্তা করতে পারি না। যে নির্বাচনের কোনো বিকল্প নেই, কারণ নির্বাচনের মধ্য দিয়ে আমাদেরকে গণতন্ত্রে যেতে হবে, সেটাই হচ্ছে গেটওয়ে টু ডেমোক্রেসি। কিন্তু আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে যেন এই প্রক্রিয়া পিছিয়ে যায়, বিলম্বিত হয়। গণতন্ত্রের পক্ষে এখন পর্যন্ত ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। এছাড়া ঈদের আগেই তৈরি পোশাক সহ শিল্প কারখানার কর্মীদের বেতন বোনাস পরিশোধ করতে মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। বলেন, ঈদের সময় সড়কে যানজট এড়াতে হাইওয়ে পুলিশের তৎপরতার পাশাপাশি দ্রুত টোল আদায়ে ব্যবস্থা নেবার নির্দেশনা দেওয়া হয়েছে। ধর্ষণ সহ নারী ও শিশুর প্রতি নির্যাতন রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর হবার পাশাপাশি আগের সব ঘটনায় দ্রুত তদন্ত প্রতিবেদন দেবার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ২৭ মার্চের মধ্যে তৈরি পোশাক সহ সব শিল্প কারখানার কর্মীদের পাওনা পরিশোধ করতে নির্দেশ দেওয়া হয়েছে এবং না করলে মালিকদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা সহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কঠোর হুঁশিয়ারি শ্রম উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেনের। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৯৯% কারখানা কর্মীদের পাওনা পরিশোধ করেছে জানিয়ে উপদেষ্টা বলেন, ১২টির মতো কারখানার মালিক নিজেরাই সমস্যা তৈরি করেছে বলে মনে হচ্ছে। তারা যেন বিদেশ যেতে না পারেন সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইমিগ্রেশনে অবহিত করা হয়েছে বলেও জানান ডক্টর শাখাওয়াত। বেক্সিমকোর বন্ধ হওয়া কারখানাগুলোর সকল কর্মী ও কর্মকর্তার সব পাওনা পরিশোধ করা হয়েছে, যা সরকারের বড় অর্জন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়নে সম্প্রতি চীনের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলেও জানান উপদেষ্টা। কিছু ফ্যাক্টরি আছে হ্যাবিচুয়াল, ঈদ আসার আগে তারা পয়সা দেবে না, অথচ তারা নিজেরা গাড়ি চালাচ্ছে, তারা নিজেরা বড় বড় বিল্ডিংয়ে থাকছে, তারা নিজেরা ঈদ শপিংয়ে যাচ্ছে, কিন্তু কথা বললেই বলা তাদের কাছে টাকা পয়সা নেই। তো সরকার তো এই টাকা দেবে না। সরকার তো ফ্যাক্টরি এতদিন ফুর্তি করেছে না, এখন ব্যাংক তাকে পয়সা না দিলে সেটা কি গভর্নমেন্ট তাকে পয়সা দিবে? আমরা দিব না। আমরা বলেছি শ্রমিকদের পাওনা ২৭ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব। আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি, অলরেডি ডিসিশন মেড। এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। পাওনা পরিশোধ না করা পর্যন্ত দে ক্যানট গো। তারপরে কি হবে সেটা পরের কথা।
অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, এবারের বাজেট হবে বাস্তবমুখী। সরকারের পক্ষে যেটা করা সম্ভব এবং যেটা প্রয়োজন সেটি বিবেচনায় নিয়ে বাজেট দেওয়া হবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি নতুন কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হবে। ইআরএফ এর সাথে বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, দেশে বিনিয়োগ বৃদ্ধি ও বেসরকারি খাতের জন্য উপযোগী পরিবেশ তৈরির চেষ্টা থাকবে। জানান, কর আদায়ের লক্ষ্যমাত্রা বড় হলেও তা দেশের কল্যাণে ব্যয় করা হবে। সংস্কারের পাশাপাশি বাণিজ্যের স্থিতিশীলতার দিকে নজর থাকবে সরকারের। জুনে আইএমএফ এর ঋণের কিস্তি পাওয়া যাবে বলেও জানান তিনি। কোনো ব্যাংক বন্ধ হলে বিনিয়োগকারীদের টাকা যথাযথভাবে ফেরতের আশ্বাস দেন অর্থ উপদেষ্টা। বলেন, অনেক ব্যবসায়ী আতঙ্কে আছে, তবে কোনো ব্যবসায়ীর ব্যবসা সংক্রান্ত অ্যাকাউন্ট ফ্রিজ হয়নি। 6টি ব্যাংকের অ্যাসেট রিভিউ হচ্ছে। এছাড়া আরও 18টি ব্যাংকের রিভিউ করা হবে। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বলেছেন, সরকার যেখানেই হাত দেয় সেখানেই সিন্ডিকেট। ইআরএফ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে লুৎফে সিদ্দিকী বলেন, সরকারকে গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিদিন নির্বাচন কবে হবে এই প্রশ্ন না করে সবার উচিত সরকারি দপ্তরগুলো কেন নিজের দায়িত্ব ঠিকঠাক পালন করছে না সেই প্রশ্ন করা। সেমিনারে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার চায় পণ্যের বহুমুখী করতে। চীনা উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে প্রধান উপদেষ্টা চীন যাচ্ছেন। বাংলাদেশ অ্যাগ্রো কেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, মেধাস্বত্ব আইনের দোহাই দিয়ে বাংলাদেশে অ্যাগ্রো কেমিক্যাল উৎপাদনের সুযোগ দেওয়া হচ্ছে না। রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী নানা পদের ইফতার মিলছে উত্তরের জেলা জয়পুরহাটেও। স্থানীয় খাবারের পাশাপাশি ভিন্ন স্বাদের এসব ইফতার আইটেমের কদরও বেশি। দোকানগুলোতে প্রতিদিনই ক্রেতা সমাগম। আবু বকর সিদ্দিকের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে এবার স্থানীয় খাবারের পাশাপাশি ব্যবসায়ীরা যোগ করেছেন ঢাকার ঐতিহ্যবাহী ইফতার। কাচ্চি বিরিয়ানি, ছানার পোলাও, শাহী জিলাপি সহ মুখরোচক রকমারি ইফতার আইটেম বিক্রি হচ্ছে শহরের বিভিন্ন জায়গায়। বিকালের পর থেকেই দোকানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। আমাদের হোটেলের ইফতারের আইটেমের মধ্যে মোটামুটি সবই আইটেম আছে, কমন আইটেম যেগুলা। তার মধ্যে আমাদের আকর্ষণীয় আইটেম হচ্ছে কাচ্চি এবং মোরগ পোলাও। এই তিনটা আইটেম আল্লাহর রহমতে আমাদের যে ভ্যাটের মধ্যে আমরা বেস্ট সেলার। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের ইফতারিটা মোটামুটি মানসম্পন্ন। এখানে আমরা রেগুলার ইফতারি নেই, এখানে ইফতারি খুব রুচিসম্মত এবং এখানে বিভিন্ন ধরনের ইফতারি পাওয়া যায়। বন্ধু বান্ধব মিলে ইফতারের আয়োজন করছি। সবাই কেউ বেগুনি, কেউ মুরগুন্দা কিনে আনছি। এখানকার খাওয়া দাওয়া হোটেলের তেরিটা খুব সুন্দর, যার কারণে আমরা সবাই মিলে এখান থেকে তেরিটা পারচেস করলাম। এছাড়া চিকেন গ্রিল, স্বামী কাবাব, বটি কাবাব, পিঠাপুলি ক্রেতাদের নজর কাটছে। আমাদের মূলত মেন আকর্ষণ আমাদের 53 বছর, বিগত 53 বছর থেকে চলে আসতেছে জয়পুরহাটে বিখ্যাত শাহী জিলাপি, সেটা আমাদের রুচিতাতে পাওয়া যায়। এছাড়াও আমাদের রয়েছে কাচ্চি বিরিয়ানি এবং তেহেরি এবং সবজি স্পেশাল খিচুড়ি। তাছাড়াও আমাদের স্পেশাল রয়েছে ছানা পোলাও, যেটাকে অনেকে জর্দা বলে ডাকে। এছাড়া বুট, বুন্দিয়া, বেগুনি, পেঁয়াজি, মাশরুম, এছাড়াও হরেক রকমের ঝুড়ি, নিমকি পদের আইটেম ইত্যাদি আমরা দিয়ে আসতেছি। রমজান মাসে বিশেষ করে আমরা আসি ঘি ভাজা জিলাপি, শাহী জিলাপিটা নিই। আর ইফতারের সময় আমরা ইফতার প্যাকেজগুলো নিয়ে থাকি। চিকেন ছাসলি, চিকেন স্পেশাল ললিপপ পাওয়া যাবে, চিকেন জালি কাবাব এবং কাচ্চি তিহারি, মুরগ পোলাও, চিকেন বিরিয়ানি, শাহী জিলাপি, ঝুরি ইত্যাদি আইটেম সব কিছু পাওয়া যাবে। মুখরোচক এসব খাবারের মান ঠিক রাখতে প্রশাসনিক নজর রাখার তাগিদ ভোক্তাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্রিকেটার তামিম ইকবালের অবস্থার উন্নতি হয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তাকে। তামিমকে দেখতে কেপিজি হাসপাতালে গিয়েছিলেন সাকিব আল হাসানের বাবা মা। সাবেক সতীর্থের সুস্থতা কামনা করে পোস্টও দিয়েছেন সাকিব আল হাসান। এই বিপদে পাশে থাকায় ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম। মনির হোসেন খানের রিপোর্ট। হার্টে রিং বসানোর পর আগামী 72 ঘন্টা চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন তামিম, জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবু জাফর। তবে পরিবারের ইচ্ছায় এভার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তামিমকে। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নেবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি লিস্টে আছে। তার কোলেস্ট্রল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে
তা আবারও হতে পারে। এদিকে বিপদের সময় পাশে থাকায় ভক্ত সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন দেশের সেরা ওপেনিং ব্যাটসম্যান। তামিম ইকবালের সুস্থতা কামনা করে গতকাল ফেসবুকে পোস্ট দিয়েছিলেন সাকিব আল হাসান। মঙ্গলবার তামিমকে দেখতে কেপিজি হাসপাতালে গিয়েছিলেন সাকিবের বাবা মা মাসুর রেজা ও শিরিন আক্তার। এদিকে তামিমের সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে বিএনপি। দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তামিমের ঘটনা বলতে গিয়ে কথা আমার মনে হলো, একদিকে যখন তামিমের এই দুর্ভাগ্যজনক সংবাদ পেপারে দেখলাম, পাশাপাশি আরেকজনের সংবাদ পেপারে দেখলাম একজন টাকা বাজেয়াপ্ত হয়েছে, আরেকজন হাসপাতালে মৃত্যু নিয়ে পাঞ্জা লড়ছে। আপনারা দেখেছেন না আজকে পত্রিকায়? এখানে আদব বেয়াদব আওয়ামী লীগ বিএনপি তফাৎ হয়ে গেছে। এখানে সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগে ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। হার্টে দুটি ব্লক ধরা পড়ায় একটিতে পরানো হয় রিং। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সানজিদা খাতুন আর নেই। বিকেল ৩টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৯২ বছর। গত এক সপ্তাহ ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কাল বুধবার দুপুর 12:30টায় সানজিদা খাতুনের মরদেহ নেওয়া হবে ছায়ানটে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ দাফন করা হবে। জাতীয় অধ্যাপক কাজী মোতাহার হোসেনের মেয়ে সানজিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৫৪ সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ১৯৭৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা জীবন শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি আবৃত্তি, অভিনয় ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত হন সানজিদা খাতুন। পাশাপাশি যুক্ত হন সাংগঠনিক কাজেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ৫২ ভাষা আন্দোলনেও সক্রিয় ছিলেন তিনি। হাসপাতালের বেডে কাতরাচ্ছেন রোগী। অসুস্থ সন্তানের শুশ্রূষার পাশাপাশি পবিত্র রমজানের বিধান মেনে চলতে হচ্ছে মাকে। পাশে বসে সেরে নিতে হচ্ছে ইফতার। এরকম নানান চিত্র দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। রোজা খোলার সময় হয়ে এলে হাসপাতালের বেডের পাশেই দ্রুত হাতে কোনো মতে ইফতার আয়োজনের ব্যবস্থা স্বজনদের। শুভ খাড়ার রিপোর্ট। বড় ছেলে আক্তার পায়ের গোড়ায় এভাবেই ইফতার সাজিয়ে ছোট ছেলেকে নিয়ে অপেক্ষা করছেন মা। ছেলের সেবা করার সাথে সাথেই সাজিয়ে নিতে হয় ইফতারি। রমজান মাসের প্রতিদিন এভাবেই কাটছে কোনো না কোনো পরিবারের। হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গিয়েছে আরও অনেক। দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসায় অন্যতম ভরসাস্থল ঢাকা মেডিকেল। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলার মানুষ রোগে শোকে ছুটে আসেন এই হাসপাতালে। এখানে তো যে বাহির থেকে নিতে হয়, এখানে তো আর রান্নাবান্না করার কোনো সুযোগ নাই। বাহির থেকে যেগুলো ভাজাপোড়া, এগুলো ভাজাপোড়া না খেলে তো বাঙালি মনে হয় যে ইফতার হয় না। তো আমার বাইরে থেকে কিনে এসে ভিতরে করি আর কি, রোগীর কাছে। জায়গা আমরা আরও 2 জন আছে মহিলা, এবং সাথে নিয়ে একসাথে ইফতার করি। আজকে নিলাম বাঙালি, নিলাম তরমুজ, নিলাম বুট, নিচ্ছি ওই আলুর চাপ। আজকে 7 দিন ধরে আছে। আজকে প্রায় 15 দিন। আমার বড় মেয়েটা ওই অপারেশন হয়েছে, তো আসলে পরিবারের বাইরে হাসপাতালে ইফতার এটা তেমন আনন্দের না। বড্ড গেঞ্জি ও রোগীতে ঠাসা এই হাসপাতালে বেশিরভাগ সময় কোনো সিট ফাঁকা থাকে না। তাই তো রোগীদের কখনো কখনো ঠাঁই হয় মেঝেতেও। ইফতারের আগ মুহূর্ত বাহির থেকে ইফতার সামগ্রী নিয়ে হাসপাতালের ভিতরে ছুটছেন কেউ কেউ। অনেকটা কষ্টের, ফ্যামিলি থুইয়া বাইরে ইফতার করি। ভাই অসুস্থ, তার জন্য এখানে আসা। অসুস্থ না হলে তো আসা হইতো না। এখন ঠ্যাকের ভিতরে ইফতার ফ্যামিলি থুয়ে করা অনেক কষ্টকর। ইফতার আসলে বাসা থেকে করার এরকম পরিকল্পনা আছে, বাসা থেকে নিয়ে আসবো। ভিতরেই করি, আমার ওয়াইফ আছে না, যা 15 দিন ধরে আমরা 4-5 জন আছি, ইফতারি করতেছি এখন। রোগীর সাথে থাকা স্বজনরাও জানান হাসপাতালে ইফতার করা খুব কষ্টসাধ্য। ঢাকা মেডিকেল হাসপাতালের বেডে রোগী রেখে স্বজনদের ইফতার করা সত্যি কষ্টসাধ্য। কেউ আছেন 1 মাস, কেউ আছেন 15 দিন। বাইরে থেকে বিভিন্ন কিছু কিনেই তাদের রোগীর পাশে বসে ইফতার সারতে হচ্ছে প্রতিনিয়ত ঢাকা মেডিকেলে। শুভ খান, বাংলা ভিশন, ঢাকা। ঈদের শেষ দিকের কেনাকাটা চলছে বরিশালে। নামি দামি ব্র্যান্ডের শোরুম থেকে শুরু করে সব দোকানে বেজায় ভিড়।
কেউ খরচ করছেন 50,000 থেকে লাখ টাকা পর্যন্ত, আবার কেউ পুরো পরিবারের জন্য খরচ করছেন মাত্র 5,000 টাকা। দাম নিয়ন্ত্রণে তৎপর ভোক্তা অধিকার। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্ট। কদিন বাদেই ঈদ, বরিশালের পোশাক ও বিপণী বিতানগুলোতে ক্রেতাদের ভিড়। উচ্চবিত্তদের পছন্দের তালিকায় আছে নামি দামি সব ব্র্যান্ডের পোশাক, আর নিম্ন ও মধ্যবিত্তরা এড়িয়ে চলছেন অভিজাত দোকান। স্বাদ ও সাধ্যের ব্যাপক ফারাক থাকায় বাধ্য হয়ে কাটছাট করে কেনাকাটা করছেন অনেকে। অবিশ্বাস করতেছে আর কি, যেরকম যে পরিমাণে আয় হচ্ছে পাশাপাশি যে পরিমাণে খরচ হচ্ছে, খরচের মাত্রাটা তো বেশি হয়ে যাচ্ছে, যার ফলে আসলে মানুষের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বাজেট ম্যাটার করে না যদিও, তারপরে ফিক্সড করে দিছি 50K সামথিং। হ্যাঁ, এর যদি আপ হয় দেন ফ্যামিলি অ্যাডজাস্ট করে দিবে, কোনো ব্যাপার না। বাবাকে নিয়ে আসছি, আর ফ্যামিলি মেম্বার আছে, নিজের ওয়াইফ আছে, তো হচ্ছে ভাইয়া ভাবি প্লাস ভাতিজা, আমার নিজের জন্য সেই পাঞ্জাবি কালেকশন খুঁজতেছি, তো দেখতেছি আর কি ওরকম বাজেট ফ্রেন্ডলি তো অবশ্যই দেখবো। পাঞ্জাবি দিয়ে সেলরে যাত্রা শুরু, পাঞ্জাবি, 3 পিস, তারপরে ফর্মাল শার্ট, এগুলো হচ্ছে প্রথম চাহিদা আর কি কাস্টমারদের। চোখে পড়ার মতো ভিড় নগরীর চকবাজার, মহসিন মার্কেট, সিটি মার্কেটগুলোতেও। নিজেদের সাধ্যের মধ্যে এসব মার্কেট থেকে কেনাকাটা করে পরিবারের আবদার মিটিয়ে থাকে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলো। লঙ্গি কিনছি, শাড়ি, এই সুতি কাপড় কিনছি 3টা। আমাদের বাজেট পুরো পরিবারের জন্য ছিল 10,000 টাকার মতো। এখান থেকে আমার বাচ্চার জন্য কিনেছি এবং আমার ওয়াইফের জন্য কিনেছি এবং আমার আম্মার জন্য কিনেছি। আমি নিজে কিছুই কিনি নাই, কারণ যে বাজারের মধ্যে আমার মতো আমার কেনার মতো এরকম সমর্থন ছিল না। ভোক্তা অধিকারে প্রত্যেক দিন আসা উচিত, প্রত্যেকটা জিনিসের দাম পর্যবেক্ষণ করা উচিত। আমাদের সাধারণ মানুষের তো নাগালের বাইরে প্রত্যেকটা জিনিসের দামের অসঙ্গতি ভাবিয়ে তুলেছে অনেক ক্রেতাকে। অতিরিক্ত দাম হাঁকার বিষয়টি তদারকি করছে ভোক্তা অধিকার। তারা যে দামটি নিচ্ছেন সেটা যৌক্তিক নিচ্ছেন কিনা এটা আমরা দেখছি। তারা মূল্য তালিকা সংরক্ষণ করছেন কিনা, তারা ভাউচার সংরক্ষণ করছেন কিনা, এই বিষয়গুলোর উপর আমরা জোর দিচ্ছি, যাতে করে অসাধু ব্যবসায়ী বা খুব বেশি লাভে যারা বিক্রি করবে তারা আমাদের হাতে ধরা পড়বে। ব্যত্যয় হলে আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। প্রয়োজনে আমরা প্রতিষ্ঠান বন্ধ করা সহ প্রয়োজনীয় ক্ষেত্রে মামলা দায়ের আর আমাদের আইন অনুযায়ী জরিমানার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে কেনাকাটা আরও জমে উঠেছে বরিশালের সব মার্কেটে। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। গুজবের মহোৎসব চলছে, দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা ছড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে জনগণকে, বললেন প্রধান উপদেষ্টা। 4 দিনের সফরে চীন যাচ্ছেন কাল। আওয়ামী লীগকে গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি, বললেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্ব করতে নতুন করে ষড়যন্ত্রের অভিযোগ। ঈদে নিরাপত্তা রক্ষায় টহল, গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। 27 মার্চের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ। বাজেটে এবার অগ্রাধিকার পাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও নতুন কর্মসংস্থান। সিন্ডিকেট তন্ত্র থেকে মুক্তি পাওয়ায় অর্থনৈতিক সংস্কারের মূল লক্ষ্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদটা 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।